আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ফৌজিয়া রওশন। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। জট খুলছে এমপি আনার হত্যাকাণ্ডের। গোয়েন্দা সন্দেহের শীর্ষ তালিকায় বাল্যবন্ধু শাহীন। ৫ কোটি টাকায় খুনের চুক্তি, দুজনকে আটক করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের অবস্থা ভালো, মন্তব্য ওবায়দুল কাদেরের। দেশে অর্থনৈতিক সংকট ও নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে, বলছে বিএনপি। নির্বাচন ব্যবস্থা ধ্বংস হলে দেশে গণতন্ত্র বলে কিছুই থাকবে না, বললেন ইসি রাশেদা সুলতানা। সহিংসতা মুক্ত উপজেলা নির্বাচনের চেষ্টা চলছে। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত ডক্টর ইউনূসের জামিনের মেয়াদ বাড়ল ৪ জুলাই পর্যন্ত। এবং হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির দাফন আজ। তৃতীয় জানাজায় লাখো মানুষের ঢল। আজ বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার চলে যাব বিস্তারিত সংবাদে। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে ঢাকা এসেছে ভারতীয় পুলিশের ২ সদস্যের বিশেষ দল। তবে এখনও সন্ধান পাওয়া যায়নি মরদেহের। এদিকে গোয়েন্দা তথ্যে জানা গেছে এমপি আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি আক্তারুজ্জামান শাহীন। খুনের ঘটনায় চুক্তি হয় ৫ কোটি টাকা। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ২ জনকে আটক করেছে কলকাতা পুলিশ। বাংলাদেশে ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দারা। রিপোর্ট করছেন ইলিয়াস কমল। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার পর খণ্ডিত লাশ গুম করতে ব্যবহৃত সাদা রঙের একটি গাড়ি জব্দ করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ। গাড়ির জব্দের পাশাপাশি এমপি আনার হত্যায় সিয়াম নামের সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ সিআইডি। এর আগে এমপি আনোয়ারুল আজিম আনারকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে খুন করার তথ্য পাওয়া যায়। গত ১৩ই মে নিউ টাউন এলাকায় সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাটে খুন করা হয় আনারকে। প্রথমে শ্বাসরোধ করে খুন করা হয়, এরপর সেই বডি টুকরো টুকরো করা হয়। ১৪, ১৫ ও ১৮ মে বডির পার্ট সরানো হয়। ২২ তারিখে একটা ইনপুট পাই কি হয়তো মার্ডার করে দেওয়া হয়েছে, আর তারপরে থেকে কেস আমরা রেজিস্টার করছি আর কেসের তদন্তটা সিআইডি নিচ্ছে। যতটা ইনফরমেশন সো ফার রিসিভড, উনি ১৩ তারিখে এখানে এসেছেন। আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। তদন্ত কর্মকর্তাদের ধারণা, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী তারই ব্যবসায়িক অংশীদার আক্তারুজ্জামান শাহীন। হত্যার পরিকল্পনা করে তা বাস্তবায়নের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল চরমপন্থী নেতা আমানুল্লাহ আমানকে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বাংলাদেশি গোয়েন্দাদের ধারণা, কমপক্ষে ১ মাস আগে এই খুনের পরিকল্পনা ও প্রস্তুতি শুরু হয়। এতে জড়িত অন্তত ৩ জন ঘটনার ১৩ দিন আগে বাংলাদেশ থেকে ভারতের কলকাতায় যান। তারও আগে যান ২ জন। আনোয়ারুলকে হত্যার জন্যই সেখানে একটি ফ্ল্যাট ভাড়া করা হয়। গোয়েন্দাদের ধারণা, ১২ই মে কলকাতায় যাওয়ার পর আনোয়ারুলকে কৌশলে ওই ভাড়া করা ফ্ল্যাটে নেওয়া হয়। ওই দিনই সেখানে আনোয়ারুলকে হত্যা করা হয়। এই ক্ষেত্রে কারো সহায়তা নেওয়া হয়েছে কিনা সে ব্যাপারে এখনো পর্যন্ত কোনো তথ্য পায়নি পুলিশ। ইলিয়াস কমল, মাই টিভি। দর্শক, এই মুহূর্তে ডিবি কার্যালয়ে আছেন সহকর্মী আমেনা হীরা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। হীরা, সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড বিষয়ে আর কি তথ্য জানিয়েছে গোয়েন্দা পুলিশ, আমাদেরকে জানাবেন। আপনি জানেন যে বেশ কয়েকদিন ধরে কিন্তু এমপি আনারের নিখোঁজ সংবাদ অনেকটাই দেশে শোরগোল ফেলেছিল, এবং আজকে যেটি হয়েছে যে গতকাল দিনের বেলা যখন আমরা নিশ্চিত হলাম যে আমাদেরকে নিশ্চিত করা হলো যে আনার হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তখন থেকেই কিন্তু অনেকটাই সবার মনের মধ্যে ছিল যে কেন আনারকে হত্যা করা হলো, এবং তারই কিন্তু তদন্ত করছে গোয়েন্দা পুলিশ, পাশাপাশি ডিএমপি, পাশাপাশি ভারতের যে পুলিশ রয়েছে সেই সিআইডি, তারাও কিন্তু তদন্ত করছে, এবং তাদের একটি দল কিন্তু আজকে বাংলাদেশে আসছে, এবং তারা কিন্তু এখানে এসে যাদেরকে ধরা হয়েছে তথ্যের ভিত্তিতে তাদেরকে কিন্তু তারা এখানে এসে জিজ্ঞাসাবাদ করবে, এমনটা কিন্তু আমরা তথ্য পেয়েছি। এছাড়াও ফৌজি, আপনাকে যদি বলি,
এখনই কিন্তু ডিবি হারুন আমাদেরকে আরও এ সংক্রান্ত ব্রিফ করবে যে গতকাল যেহেতু তাদের 3 জনকে ধরা হয়েছিল এবং সেই 3 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল এবং এই জিজ্ঞাসাবাদে কি কি বিষয় উঠে এসেছে হয়তো আজকে আমরা কিছুক্ষণের মধ্যে সেটি জানতে পারবো, আপনার মাধ্যমে জানানোর সেটি আমরা চেষ্টা করব। এর বাইরে আমরা যদি ফৌজি আপনাকে একটু বলি যে আনারের যে বডি সেটি কিন্তু খণ্ডিত বডি কিন্তু উদ্ধার করা হয়েছে এবং সেই বডির এখনও কিন্তু কয়েকটি পার্টস পাওয়া যায়নি। তো এখন পর্যন্ত আমার কাছে এতটুকু সর্বশেষ ছিল। ফৌজিয়া। হীরা, আপনাকে ধন্যবাদ। দর্শক, ডিবি কার্যালয় থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আমেনা হীরা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রশ্ন রেখেছেন, আনোয়ারুল আজিম আনার যদি অপরাধী হয়ে থাকে তবে সেটা ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বের হচ্ছে কেন? দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে ব্রিফিংয়ে এ প্রশ্ন ছুড়ে দেন তিনি। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স নীতি বিশ্বাসী। এমপি আনার অপরাধী হলে তাকে ছাড় দিতেন না। কাদের বলেন, দেশের অর্থনীতি কিছুটা ঝুঁকির মধ্যে পড়েছে, তবে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামলে নিচ্ছেন। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের অবস্থা ভালো আছে। সংসদ সদস্য কলকাতায় মারা গেছে, তাকে হত্যা করা হয়েছে। ইনভেস্টিগেশন কমপ্লিট হওয়ার আগে আমরা তো বলতে পারছি। তবে আওয়ামী লীগের এমপি, সে কি ছিল সেটা বড় কথা। সে যে এলাকার প্রতিনিধিত্ব করে সে এলাকায় গিয়ে দেখবে, তার জন্য শোকার্ত মানুষের প্রতিনিয়ত কোনো গাড়ি নিয়ে মোটর সাইকেলে করে সারা এলাকা ঘুরে বেড়ায়। তো তাকে আমরা তৃতীয়বারও নমিনেশন দিয়েছি তার জনপ্রিয়তার জন্য। দেশে চরম অর্থনৈতিক সংকট এবং নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে 261 সরকারি কর্মকর্তার জন্য প্রায় 1.5 কোটি টাকা মূল্যের গাড়ি ক্রয়ের সিদ্ধান্তকে সরকারের কর্তৃত্ববাদী শাসনের এক চরম দৃষ্টান্ত অভিযোগ করেছে বিএনপি। এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের সমালোচনা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এদিকে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে শোক জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রিপোর্ট। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে শোক জানাতে রাজধানীর গুলশানে ঢাকাস্থ ইরান দূতাবাসে যান দলটির মহাসচিব। এ সময় দূতাবাসে রক্ষিত শোক বইতেও স্বাক্ষর করেন তিনি। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা গভীরভাবে শোকাভিভূত। যখন বিশ্বে অভিজ্ঞ রাজনীতিকদের খুব বেশি প্রয়োজন, ইব্রাহিম রাইসির মতো একজন অভিজ্ঞ, বিচক্ষণ এবং জনপ্রিয় নেতার এই হঠাৎ দুর্ঘটনায় চলে যাওয়া, এটা আন্তর্জাতিক বিশ্বের জন্যই, শান্তির জন্য অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা বলে আমি মনে করি। এদিকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দেশে অর্থনৈতিক নৈরাজ্য চলছে অভিযোগ করে এ অবস্থায় জেলা এবং উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাদের জন্য নতুন গাড়ি ক্রয়ের সমালোচনা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব। উপজেলা ও জেলা পরিষদের সরকারি কর্মকর্তাদের জন্য 261টি স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল, যার প্রতিটি মূল্য 1,46,00,000 টাকা। দামি নির্বাচনে কর্মকর্তাদের অবদানের জন্য কৃতজ্ঞতা স্বরূপ এখন তাদের তা দেওয়া হচ্ছে, অর্থাৎ এই ভেহিকেলগুলো দেওয়া হচ্ছে। সম্প্রতি রাজধানীতে 2 ছাত্রদল নেতাসহ বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের উপর হামলারও অভিযোগ করেন রুহুল কবির রিজভী আহমেদ। নিপীড়ন, নির্যাতন ও গ্রেপ্তারের চক্রান্ত অব্যাহত রেখেছে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। দেশের নির্বাচন ব্যবস্থা গণতন্ত্রের সবচেয়ে বড় চাবিকাঠি। নির্বাচনের ব্যবস্থা ধ্বংস হয়ে গেলে দেশের গণতন্ত্র বলে কিছু থাকবে না। সে কথা বিবেচনা করেই নির্বাচন কমিশন নির্বাচনগুলো সহিংসতা মুক্ত রেখে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও চেয়ারম্যান প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আমাদের দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা সমস্ত নির্বাচনগুলা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু করার চেষ্টা করেছি। আমরা বিগত 2টা ধাপের ইলেকশন সম্পন্ন করেছি। প্রথম
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় 6 মাসের সাজাপ্রাপ্ত অর্থনীতিবিদ ডক্টর ইউনূসের জামিনের মেয়াদ 4 জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। বেলা 11টার দিকে কাকরাইলে অবস্থিত শ্রম আপিল ট্রাইব্যুনালে আসেন ডক্টর ইউনূস। এ সময় তার সঙ্গে ছিলেন আইনজীবী সহ সংশ্লিষ্টরা। আদালত শুনানি শেষে ইউনূস সহ 4 জনের জামিনের মেয়াদ বাড়ান। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় গত 16 এপ্রিল 6 মাসের সাজাপ্রাপ্ত ডক্টর ইউনূসকে 23 মে পর্যন্ত জামিন দিয়েছিলেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। আজই শেষ হয় তার জামিনের সময়কাল। শ্রম আইন লঙ্ঘনের মামলায় গত 1 জানুয়ারি 6 মাসের সাজা হয় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 আসামির। রায় প্রদানকারী বিচারক শেখ মেরিনা সুলতানার স্বাক্ষরের পর 84 পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়। কেউ আমার উপরে রাগ করলো, কেন রাগ করলো, এত রাগ করলো যে আমাকে কাজকর্ম থেকে বিচ্যুত করে দিতে হবে, আমাকে গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দিতে হবে ইত্যাদি ইত্যাদি। কি সে রাগের কারণ সেটা আপনারা বিশ্লেষণ করুন। আমার কাছে তো একবারে অচিন্তনীয় ব্যাপার মনে হয়। রাজধানীর পূর্ব বাড্ডার টেকপাড়া এলাকার একটি বাসা থেকে 65টি হাত বোমা উদ্ধার করেছে র্যাব। এ সময় বোমা তৈরির অভিযোগে 3 জনকে আটক করা হয়েছে। রাতে এক সংবাদ সম্মেলনে তথ্য জানায় র্যাব। এ সময় বোমা তৈরির সরঞ্জাম ও উদ্ধার করা হয়। র্যাব জানায় নারায়ণগঞ্জ কেন্দ্রিক একটি সংঘবদ্ধ দল বোমা তৈরির চুক্তিভিত্তিক কাজ করত। সজীব নামের এক যুবক দলটির নেতৃত্ব দিত। বুধবার রাতেই শতাধিক বোমা তৈরি করে গাজীপুরে পাঠানোর পরিকল্পনা করছিল চক্রটি। চলমান উপজেলা নির্বাচনে বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে এই বোমাগুলো তৈরি হচ্ছিল বলে ধারণা তাদের। র্যাব আরও জানায় চক্রটি প্রথমে রাজধানীর ড্যামরা ও সাভারে বোমা তৈরির জন্য বাসা খোঁজে, পরে বাড্ডার এই বাসায় কারখানা গড়ে তোলে। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রংপুরের পীরগাছায় বড় পানশিয়ার শেষ প্রান্ত থেকে অনন্তরাম গ্রামের 2.5 কিলোমিটার সড়কটি। চলাচলের রাস্তার পাশেই পুকুর হয় ভারী বর্ষণে রাস্তাটি পুকুরে বিলীন হয়ে যাচ্ছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে হাজারো মানুষের। প্রতিনিধি খুরশিদ আলমের রিপোর্ট, জানাচ্ছেন এস এম হামিম। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল দশা হয়েছে রংপুর পীরগাছায় বড় পানশিয়ায় শেষ প্রান্ত থেকে অনন্তরাম গ্রামের সড়কটি। ফলে চলাচলে ভোগান্তিতে এলাকার হাজারো মানুষ। সংস্কার না হওয়ায় খানাখন্দে সৃষ্টি হয়েছে সড়কটিতে। ফলে অল্প বৃষ্টি হলে যানবাহন চলাচলে দুর্ঘটনা ঘটে প্রায়ই। ভ্যান এবং মোটরসাইকেল যখন তখন অ্যাক্সিডেন্ট করে গাড়ি নিয়ে যাবার ধরে ডিগির মধ্যে পড়ে গেছিল, 4টা ব্যাটারি মার গেছে। আমরা ভাত খাইতে পাই না ধুলের জন্য। প্রায় 2 বছর থেকে চলাচল করি একই অবস্থায়। রাস্তাটি সংস্কার না হওয়ায় 2 কিলোমিটার ঘুরে শহরে যাতায়াত করতে হচ্ছে। তাই দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে এলাকাবাসী। এই রাস্তাটা দিয়ে গেলে আমার 2 থেকে 3 মিনিট লাগতো, এখন আমার প্রাইভেট যাইতে 15 থেকে 20 মিনিট লাগতেছে। একটু বৃষ্টি হলে রাস্তায় পানি জমে থাকে, বাচ্চারা স্কুল যাইতে পারে না। রাস্তাটা ভালো হলে আমাদের যানবাহন চলাচল করা যাবে। চাচ্ছি অতিলম্বে আমাদের এই জায়গাটা, এই রাস্তাটা সুন্দর চলাচলের উপযোগী করে দেওয়া হোক। রাস্তাটি সংস্কারের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। দ্রুত সংস্কার কাজ শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। 2-3 বার চেষ্টা করছি, তারপরে এবার গাইডওয়াল দিছি। তারপরেও এখন যদি ওই এলাকার মেম্বারকে আবারও বলবো যে দেখো আবারও কথা বলি, যদি মাপিয়া সীমানা করিয়া করে দাও, তাহলে আমি হয়তো শর্ট সময়ের মধ্যে রাস্তা করে দেওয়ার ব্যবস্থা নেব। দ্রুত রাস্তাটি সংস্কার করে পদচারীদের চলাচলের সমস্যা সমাধান করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। এস এম হামিম, মাই টিভি। সাধারণত কারেন্ট জাল দিয়ে চুরি করে মাছ ধরা হয়, কিন্তু তা দিয়ে পাখি নিধন এমনই হচ্ছে মেহেরপুরের গাংনীতে। ফল রক্ষায় বাগানকে কারেন্ট জাল দিয়ে ঢেকে দিচ্ছেন বাগানীরা, যাতে আটকা পড়ে মারা যাচ্ছে শত শত পাখি। এদিকে ফলের মৌসুমে গাছে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার বন্ধে অভিযান চালাচ্ছে বন বিভাগ। প্রতিনিধি মাসুদ জানা রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। কারেন্ট জালে এভাবেই ঝুলছে ঘুঘু, শালিক, পেঁচা, বাদুড় সহ নাম না জানা বিভিন্ন প্রজাতির পাখি। এই দৃশ্য মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন লেচু বাগানের। লিচু রক্ষায় অনেক বাগানই ব্যবহার করছেন কারেন্ট জালে আটকা পড়ে প্রতিনিয়ত এভাবে মারা যাচ্ছে অসংখ্য পাখি। পাখি হত্যায় যেমন নষ্ট হচ্ছে পরিবেশ, তেমনি দিন দিন বিলীন হয়ে যাচ্ছে বিভিন্ন প্রজাতির পাখি। পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তো এই পাখিগুলা কারেন্ট জাল দিয়ে মারা একেবারে অনুচিত। পাখিগুলো যদি বেঁচে থাকতো তাহলে বিভিন্ন পোকামাকড় খেত, যে পোকামাকড় বিশেষ করে ফসলের ক্ষতি হতো। পাক পোকা লিমেরি এই নেট জাল টাঙি আল্লাহর কাছে তো এত বড় দায় দিতে পারবো না।
নিষিদ্ধ কারেন্ট জালের ফাঁদ পেতে নির্বিচারে পাখি হত্যা করলেও তা রুখতে কোনো ব্যবস্থা নেননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে করে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা পাখি প্রেমীদের। বাগানে যদি বাল্ব দেওয়া যায় পাখি লাগবে না, বাদুড় লাগবে না, সামসুকি লাগবে না। লাইট এবং টিন ব্যবহার করলে পাখিগুলা মরার হাত থেকে বাঁচানো সম্ভব। লিচু বাগানে যারা কারেন্ট জাল দিয়ে পাখিকে মারার জন্য তাদেরকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করতেছি। লিচু রক্ষায় কোনো কৃষক যেন বাগানে কারেন্ট জাল ব্যবহার না করে সেজন্য তাদের সচেতন করা হবে বলে জানিয়েছে উপজেলা বন কর্মকর্তা। ইতিপূর্বে যেখানে এই ধরনের সমস্যা বা অভিযোগ পেয়েছি আমরা তাৎক্ষণিক গিয়েছি, সেখানে জাল অপসারণ করেছি এবং তাদেরকে এই বিষয়গুলো সচেতন করে এসেছি যাতে পরবর্তীতে তারা এই কাজ না করে। জাল দিয়ে পাখি নিধনের সর্বোচ্চ শাস্তি 1 বছরের জেল ও 1 লাখ টাকা জরিমানা। একই অপরাধ দ্বিতীয়বার করলে শাস্তি ও জরিমানা দ্বিগুণের বিধানও আছে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। জট খুলছে এমপি আনার হত্যাকাণ্ডের, গোয়েন্দা সন্দেহের শীর্ষ তালিকায় বাল্যবন্ধু শাহীন, 5 কোটি টাকায় খুনের চুক্তি, দুজনকে আটক করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের অবস্থা ভালো, মন্তব্য বায়তুল কাদেরের। দেশে অর্থনৈতিক সংকট ও নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে বলছে বিএনপি। নির্বাচন ব্যবস্থা ধ্বংস হলে দেশে গণতন্ত্র বলে কিছুই থাকবে না, বললেন ইসি রাশেদা সুলতানা। সহিংসতা মুক্ত উপজেলা নির্বাচনের চেষ্টা চলছে। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় 6 মাসের সাজাপ্রাপ্ত ডক্টর ইউনূসের জামিনের মেয়াদ বাড়ল 4 জুলাই পর্যন্ত। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির দাফন আজ, তৃতীয় জানাজায় লাখো মানুষের ঢল। আজ বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফৌজিয়া রওশন। আল্লাহ হাফেজ।